নমস্কার, আমি রূপসী হালদার। ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতার তেহেজি প্রায় পর্ব 30। সে বুকের দিকে চাইল, যেখানে গুটিসুটি হয়ে বিড়াল ছানার ন্যায় ঘাপটি মেরে ঘুমিয়ে আছে একটা ছোট্ট সত্তা। তার দ্বিখল কালো কেশরাশি প্রণয় সযত্নে তার ডান হাতে পেঁচিয়ে রেখেছে। হাসল সে, জৈবিক সকল চাহিদা দূরে ছুঁড়ে মেরে আর একটু শক্ত করে নিজের বক্ষে মিশিয়ে নিল কোমল দেহখানাকে। বড় শান্তি শান্তি লাগছে মনে। কি আছে এই মেয়েটার স্পর্শে, যা তার মনকে এতটা প্রশান্তি দেয়? মনে বয়ে চলে যে কোনো ঝড় মুহূর্তে শান্ত করে দেয়। নিঃসঙ্গ জীবনে বছরের পর বছর পার হয়ে গেছে সে শুধুমাত্র এই মেয়েটার দর্শনে। প্রাপ্তবয়স্ক পুরুষ সে, দেহ ও মনের সকল চাহিদা তুঙ্গে। পাশে সুন্দরী নারী থাকা সত্ত্বেও কখনো কিছু করবে এমন চিন্তাধারা দুঃস্বপ্নেও আসেনি কখনো। অন্য কোনো নারীর প্রতি তার যে টান টান আসে এমনটাও নেই। যতটুকু আসলে কিছু হতে পারে, মন যার প্রতি আগ্রহ অনুভব করে না, দেহ তার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করে না, যতটুকু না করলে নয়। অতটুকু করতে গেলে প্রণয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গা গুলিয়ে ওঠে। এই আকর্ষণে অনুভব করতে পারে না সে। সে আকর্ষণ সে এই ষোড়শী নারীর মাঝে অনুভব করে। বড় দায় এ নারীর আশপাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। এ নারীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখটা পর্যন্ত তাকে তীব্রভাবে আকর্ষিত করে। এ নারীর দেহের সেই পরিচিত গ্রাণ তার চিন্তা চেতনার কষ্ট নষ্ট করে দেয়, ভেঙে দেয় মনের সকল দ্বিধার দেওয়াল, জীবনের সকল হিসেব নিকেশ তালগোল পাকিয়ে দেয়। এ নারীর নীলাভ অক্ষিযুগল যা মাদকাত্মক বিশাল সমুদ্র, সেখানে ডুব দেওয়ার স্বপ্ন তার বহু বছরে ছিল, কিন্তু সে সকল স্বপ্ন আজ তাদের তাসের ঘরের মতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ইনারিকে আর কখনো পাওয়া সম্ভব নয়। তবুও যতদিন যায় নিজেকে সামলে নেওয়া ততই মুশকিল হয়ে পড়ে। তাও তো সে নিজেকে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সে চায় না তার জন্য এই নারীর গায়ে কলঙ্ক লাগুক বিন্দুমাত্র। এই নারীর দেহে আকর্ষণের চেয়ে মনের আকর্ষণ হাজার গুণ ভারী। এই নারীকে ভালোবাসতে পুরো জীবনে একেবারের জন্য তাকে দেহ অনুভব করার প্রয়োজন পড়বে না। এই নারীর দর্শনই যথেষ্ট তার সকল উন্মাদনাকে শান্ত করে দিতে। কিন্তু সেই সুখেও মনে হয় আবার বেশি দিন স্থায়ী হবে না। সে আরও কিছুতেও পারছে না তার শান্তির জন্য তার রক্তজবাকে এতটুকু কষ্ট দিতে। ব্যাস কয়েকটা দিনের অপেক্ষা, তারপর প্রণয় সিদ্ধার। সে চোখ বন্ধ করে নিল, অনেকক্ষণ ভেবে চিনতে একটা কঠিন সিদ্ধান্ত নিল। অন্তটা পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুতে মুশকিলের সাথে একমত দিতে পারছে না। তবে সে নিজের সিদ্ধান্তে অনড়। চোখে বন্ধ চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তরল জলের ধারা। চোখ বন্ধ রেখে বিড়বিড় করে কয়েকটা কথা বলল। আমি জানি তুই অনেক অন্যায় করেছিস, যেগুলোর ক্ষমা হয় না। আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমার সব থেকে কাছের। তুই আমাকে নিজের জীবনের সব থেকে বড় আঘাত দিয়েছিস, আমার বেঁচে থাকার কারণ বিলুপ্ত করেছিস। তবু আমি তোকে ঘৃণা করিনি। তবে এটাও সত্যি তোর প্রতি অনেক রাগ জমেছিল, তোকে ক্ষমাও করতে পারিনি। তবে আজ আর আমার প্রতি তোর প্রতি যে রাগটা ছিল বা অভিমান নেই, সেসব শেষ হয়ে গেছে। আমার যা হারিয়ে যাওয়া তা তো হারিয়ে গেছে, আমি তো আর তা কখনো ফিরে পাবো না। তাহলে শুধু শুধু তোকে দায়ী করে কী লাভ? এটা তো সত্যি তুই এসবের জন্য আসল অপরাধী না, তুই ষড়যন্ত্রের শিকার আমার মতোই। তুইও ফেঁসে গেছিস, তাই তোকে শুধু শুধু আর দোষ দিয়ে লাভ নেই। যে আমার ভাগ্যে নেই, আমি তাকে যতই আকর্ষে আঁকড়ে রাখি না কেন, সে ততই ছটফটিয়ে মরতে থাকবে। যা আমি সহ্য করতে পারবো না, তাই তোকে ক্ষমা করে দিলাম। তুইও আমার আপন, তুই যদি ভালো থাকিস আমি মরেও শান্তি পাবো। তুই ছেড়ে এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। সে প্রিয়তার দিকে মায়া ভরা নজরে তাকালো, নরম গালে স্টাইল করে স্মান ভয়েসে বলল, তুমি তো বুকিয়ে আছো, তবু এত ব্যথা কেন করছে জান? প্লিজ একটু শান্ত করে দাও আমায়, অনেক কষ্ট হচ্ছে আমার। ঠোঁটের কিনারায় যন্ত্রণার হাসিটা তখনও বিদ্যমান। সে হাসিটা ধরে রেখে পুনরায় চোখ বন্ধ করে নিয়ে বলল, ভাবিস না তোর প্রতি দয়া মায়া উঠলে তাই তোকে ক্ষমা করে দিয়েছি। কারণ এর ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই, তাই হার মেনে নিলাম। এই জন্যই আবার এটা ভাবিস না প্রণয় শিকদার তোর কাছে হেরে গেছে। সে ভারী নিঃশ্বাস ফেলে আবারও প্রিয়তার নিষ্পাপ মুখের দিকে তাকালো, কপালে কারো চুমন করে দীর্ঘ কণ্ঠে বলল, প্রণয় শিকদার হেরে গেছে, নিজের হৃদয়ের কাছে হেরে গেছে, তার রক্ত জমার ভালোবাসার কাছে হেরে গেছে। সে সকল অসুস্থ দ্বন্দ্বের মাঝে কষ্ট পাচ্ছে আমার রক্ত যাবা। তাই এসব করে আমি আমার আর জানটাকে কষ্ট দিতে পারবো না।
তাই আজ সব দ্বন্দ্বের ইতি টানলাম, সব শত্রুতা শেষ করে দিলাম। সে দুই একটা বড় নিঃশ্বাস নিয়ে প্রিয়তার নরম ঠোঁটে হাত ছুঁয়ে ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিস জান পাখি। আমি পারিনি দুনিয়ার সঙ্গে লড়াই করে তোকে আমার করে রাখতে। তাহলে যে তোকে অনেক কষ্ট করে হবে তোর জীবনটা নষ্ট করে যাবে। সবাই তোর কাছ থেকে ভালোবাসার অধিকার কেড়ে নিয়েছে। আমি পারিনি তোকে তোর অধিকার দিতে। আমি ব্যর্থ, আমি কাপুরুষ। আমার জন্য আজ তুই এত কষ্ট পাচ্ছিস। এতে একদম চিন্তা করিস না। তোকে এই যন্ত্রণাময় শিকলে আর বেঁধে রাখবো না। তোকে আর এই বিষাক্ত কাটার বিদ্ধ হতে দেব না। খুব তাড়াতাড়ি এসব কিছু থেকে মুক্ত হবি তুই জান। এই সব কথা বলতে বলতে প্রণয়ের কণ্ঠনালী কেঁপে উঠল। সে প্রিয়তার বাম হাতে তালুতে ঠোঁট শুয়ে রেখে কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, আমি যদি তোকে দূরে সরিয়ে দিই, তুই কি আমায় সত্যি ভুলে যাবি পাখি? সত্যি আর ভালোবাসবি না আমায়? সত্যি আমায় ছুঁয়ে দেওয়ার জন্য আর বাহানা খুঁজবি না তো? যখন তখন উত্তাল ঢেউয়ের মতো বক্ষপিঞ্জরে আছড়ে পড়বি না তো? এই পাখি, বল না, সত্যি কি তুই আমায় ভুলে অন্যজনেরকে আপন করে নিবি? সে তোকে ভালোবাসবে, কিন্তু আমি বেঁচে থাকতে সাথ সহ্য করতে পারবো না জান, পারবো না আমি। তবে তুই একদম চিন্তা করিস না। তুই ভুলে গেলেও আমি তোকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জান পাখিটাকে ভুলবো না। তুই আমার হৃদয়পিঞ্জরের ক্যান্সার। এই রোগ ভালো হওয়ার নয়। এই রোগ আমার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে, যা মৃত্যু অবধি আমাকে মনে রাখবে, আঁকড়ে রাখবে। আমি কেবল এই রক্ত জবার তৃষ্ণার্থের তৃষ্ণার্ত, কিন্তু এই অসুখ তোর না হোক। প্রণয়ের গলা শুকিয়ে গেল, পানির অভাব বোধ করলো সে। একটু সোজা হয়ে শুতে নিলে প্রিয়তা ঘুমের ঘরে প্রশস্ত পিঠ আঁকড়ে ধরার চেষ্টা করলো, গলায় মুখ ডুবিয়ে দিল। এসে পেল প্রণয়। প্রিয়তা নরম মিশ্রণ গালে নিজের পুরুষালী গাল ঘষে দিল। ঘুমের মধ্যে নাক মুখ কুঁচকে ফেলল প্রিয়তা। একটু নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। এই মুহূর্তে যদি কেউ তাকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলেও দেয়, তাও সে বুঝতে পারবে না। প্রণয় মৃদু হেসে তার নরম তুলতুলে গালে গভীরভাবে নিজের কালচে ঠোঁট চেপে ধরল। সময় নিয়ে গাঢ় চুম্বন করে ফিসফিসে বলল, আমার ঘুমকুমারী, জীবন ফুরিয়ে যাবে, ফুরবে না কবু এই প্রেম তৃষ্ণা। ভোর 5:45। প্রিয়তার ঘুম বেশ হালকা হয়ে এসেছে, তবু সে আরও কিছুক্ষণ ঘুমাতে চায়। ঘুমে ঠেলায় চোখ খোলা দেয়। আজ বহুদিন পর এত ভালো ঘুম হলো তার। সে এত তাড়াতাড়ি করে কিছুতেই এই সূক্ষ্মসজ্জা থেকে উঠতে চায় না। তার পাশ ফিরে শুতে নিল, কিন্তু কোনো এক অজানা কারণে সে এক চুলও নড়তে পারল না। সে বড় করে নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে সেটাও পারল না। এমন মনে হচ্ছে যেন 100 কেজি সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে আছে সে। সে দুই হাতে ভারী জিনিসটা নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করলো, তবে এক চুলে নড়তে পারল না। বস্তাটা বেশ শক্তপোক্ত, ভালো দৈর্ঘ্য প্রস্থযুক্ত, ভারী। এমনভাবে কয়েক মিনিট ট্রাই করার পর কিছু একটা মনে হতেই প্রিয়তার ঘুম ছুটে গেল। সে তড়াক করে চোখ মেলে তাকালো। ঘুমের রেশটা তখনও প্রবল। সে পুনরায় চোখ খিচে চোখ বন্ধ করে নিল। চোখ জ্বালা করছে। খুব কাছ থেকে পরিচিত পুরুষালী দেহের গন্ধটা নাকে আসছে, যা তার মন মস্তিষ্কের প্রসারিত করছে। মন চাচ্ছে এভাবে আরও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকতে, কিন্তু সে তো কিছু একটা নিয়ে চাপা পড়ে আছে। এটা মাথায় আসতে তার ব্রেন সচল হলো। সে ধীরে ধীরে চোখ পিটপিট করে তাকালো, কিন্তু চোখ খুলে সামনের দৃশ্য দেখে প্রিয়তার চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে মনে মনে বলল, নেশা টেশা করেছি বলে তো মনে পড়ছে না। সে ঢোক গিল, গোল গোল চোখে নিজের অবস্থান পর্যবেক্ষণ করলো। যা দেখছে তাতে তার মাথা ঘুরছে। সে ঘটনার সত্যতা যাচাই করতে কম্পনরত হাতটা তার বুকের উপর পড়ে থাকা মাথায় রাখল। ঘটনা সত্য। অনুভব হতে সর্বাঙ্গ তীব্র কাম্পন ধরল, যদিও সেটা মন পর্যন্ত সীমাবদ্ধ নয়। শরীর আর কেঁপে উঠল, পারল কই? কীভাবে কাঁপবে? প্রণয় যে দুই হাতে দিয়ে প্রিয়তার কোমর দেহখানি নিজের সাথে মিশিয়ে নিয়েছে। তার বুকে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে। তার বিশাল শরীরের নিচে চাপা পড়ে আছে প্রিয়তার মোমের মতো দেহখানা। তার ভারী শ্বাস প্রশ্বাস প্রিয়তার গলার কাছে এসে আছড়ে পড়ছে। প্রণয়ের প্রতিটা নিঃশ্বাস প্রিয়তার হাড়ে হাড়ে কাঁপন ধরাচ্ছে। শিউরে উঠছে দেহ, গলা শুকিয়ে কাঠ, হাতে পায়ের তালু শিরশির করছে। প্রাণ পাখিটা বুকের কাছে ছটফট করছে। সে কম্পনরত কণ্ঠে আওড়ালো, প্রণয় ভাই, আমার এত কাছে। এটা কি সত্যি, না আমার কল্পনা? আমি কি আপনাকে একটু বেশি চিন্তা করে ফেলেছি? সে পুনরায় যাচাই করার জন্য উঠে বসতে চাইল, কিন্তু পুনরায় পুরুষালী শরীরের কাছে পরাস্ত হলো। এবার সে নিশ্চিত। সে কাল রাতে ঘটনা স্মরণ করার চেষ্টা করলো। কখন ঘুমিয়েছে, কিভাবে ঘুমিয়েছে? সে মনে মনে বলল,
তবে কি আমি সারা রাত প্রণয় ভাইয়ের সাথে ঘুমিয়েছিলাম এভাবে জড়িয়ে ধরে? এসব ভাবতে প্রিয়তার হৃদস্পন্দন তীব্র বেগে ধুপ্পু করতে শুরু করলো। লজ্জায় দুই গাল রক্তিম হয়ে গেল। বিষয়টা চিন্তায় সে লজ্জা পেতে চায় না, তবু কোথা থেকে লজ্জারা তার খান্দায় নিয়ে চলে এসেছে প্রিয়তার উপর ভর করে। প্রিয়তা লজ্জা সরম পাশে রেখে পূর্ণদৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় দুই হাতে প্রিয়তার পেট জড়িয়ে ধরে বুকে মাথা রেখে গাঢ় ঘুমে আচ্ছন্ন। সিল্কি চুলগুলো কয়েকটা অগোছালো কপালের সামনে পড়ে আছে। খাড়া নাক, কালচে লাল ঠোঁট, ধারালো চোয়াল, ফর্সা গালে হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি। সবচেয়ে বেশি নজর কাটছে কালচে লাল ঠোঁট জোড়া। প্রিয়তা কিছুক্ষণ গবেষণা করে আবিষ্কার করলো এই ঠোঁট আগে খয়েরি লাল ছিল, এখন কালচে লাল হয়েছে, যা পূর্বের চেয়েও বেশি ম্যানলি আকর্ষণীয়। অজান্তে প্রিয়তার হাত চলে গেল প্রণয়ের ঠোঁটে। সে ঠোঁটে দুটো ভালো মতো দেখে বলল, আপনি কি সিগারেট খান প্রণয় ভাই? প্রণয়ের কপালে পড়ে থাকা চুলগুলো ফ্যানের বাতাসে একটু পড়ে পড়ে উঠছে। প্রিয়তা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তার ভীষণ ইচ্ছে হলো কপালে একটা চুমু ছুঁয়ে দিতে। একটু ছুঁয়ে দিলে কি খুব বেশি পাপ হবে? সে তাচ্ছিল হাসি হেসে মনে মনে বলল, আমি যে লেভেলের পাপী, নিঃসন্দেহে আমি মরলে জাহান্নামে যাব। পাপের তো আর কিছু বাকি নেই। এই পাপের কারণ কি যদি হয় তোমাকে ভালোবাসা, তবে এই পাপ আমি শতবার করতে রাজি আছি। লোককে বলে কিছুর ওপর বেশি মায়া করা ঠিক না, বেশি ভালোবাসা ঠিক না, কোনো কিছু বেশি চাওয়া ঠিক না। তাহলে তোমাকে আজীবন সে মানুষটাকে ছাড়াই মৃত্যু তুল্য জীবন কাটাতে হবে। তোকে তোমার মতো চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হবে। তার জন্য প্রতি মুহূর্তে ছটফট করবে, কিন্তু তাকে তুমি পাবে না। যেমন আমার জন্য আপনি। আমি একটু বেশি লোভ করে ফেলেছিলাম বোধহয়, তাই বুঝি এরকম হলো। আপনি আমার জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে গেলেন। আমার জন্য আপনি নিষিদ্ধ, আপনার স্পর্শ নিষিদ্ধ, আপনাকে ভালোবাসা নিষিদ্ধ, আপনাকে ভালোবাসার দৃষ্টিতে দেখাও পাপ। তবু আপনি আমার তীব্র আসক্তি। ইউ আর মাই অবজেশন। আই অ্যাম ডেডলি অবজেসড উইথ ইউ। এর জন্য আমি জাহান্নামী হতেও রাজি আছি। আমি আপনাকে না পাই, কিন্তু ভালোবাসা ছাড়তে পারবো না। ভালো তো আমিই বাসবই। দীর্ঘ নিঃশ্বাস ফেল প্রিয়তা। নরম হাতখানা প্রণয়ের সিল্কি চুলের ভাঁজ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কেন এমন হয় প্রণয় ভাই? জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, হয়তো নিষিদ্ধ, হয়তো বা অনেক দামি, নয়তো বা অন্য কারো। আমি এমন কি ক্ষতি হতো বলুন তো যদি আপনি আমার হতেন? আমি আপনার পায়ের কাছে পড়ে থাকতাম, আপনি দাসী হয়ে থাকতাম, আপনার সব কথা শুনতাম, বিনিময়ে আপনি শুধু একটু ভালোবাসতেন। মাঝে মধ্যে ভীষণ রাগ মানুষের ওপর হয় জানেন, সবাই ফ্রি একটাই উদ্দেশ্য দেয়, আপনাকে ভুলে যেতে। ওরা কেউ বোঝে না পৃথিবীর কোনো শক্তির ধারা আমি আপনাকে ভুলতে পারবো না। আপনার প্রেম আমার জন্য এক ভয়াবহ রোগ, ক্যান্সারের চেয়েও ভয়াবহ। যত সময় যাবে অসুস্থতা বাড়তেই থাকবে, রোগ বাড়তেই থাকবে, শরীর খারাপ হতেই থাকবে, আমিও অসুস্থ হতেই থাকবো, কিন্তু মৃত্যু আমার হবে না। আপনি আমার জন্য মরীচিকা। আপনাকে একটু ছুঁয়ে দেখা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আমার জীবনের যেহেতু পাপের আর কিছু বাকি নেই, তবে আরেকটু বেশি না হয় করলাম, ক্ষতি কি? আমি তো এমনিতেই পাপী, অমৃতও পাপী, তাই একটু ছুঁয়ে দিই আপনাকে। বলে প্রিয়তা প্রণয়ের ডান গালে হাত রাখলো, বাম গালে সময় নিয়ে কোমল পদ্ম লাল ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অন্য গালে নাক ঘষে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি। অতবার প্রণয়ের কপালের ওপরে পড়ে থাকে এনিমেল চুলগুলো গুছিয়ে দিয়ে কপালে গভীর চুম্বন করলো। তারপর ধীরে ধীরে বলল, বিষ জেনেও পান করি তোমায়, পাপ জেনেও ভালোবাসি তোমায়। এই পাপ যদিও বা হয় মৃত্যুদণ্ড, তবে তা কোনো প্রতিবাদ ছাড়াই মাথা পেতে নেব। আমি এক তৃষ্ণার্ত পথিক, যার শুধু আপনাকে চাই। প্রণয় গলায় অ্যাডাম আপেল নড়ে উঠল, কিন্তু প্রিয়তা সেটা লক্ষ্য করলো না। সে ধীরে ধীরে প্রণয়ের হাতটা নিজের কোমরের ভাঁজ থেকে ছাড়িয়ে দিল। অতবার ধীরে ধীরে প্রণয়কে ছাড়িয়ে নিয়ে নিজেকে প্রণয়ের মাথাটা কুশনের উপর ভালো মতো রেখে উঠে দাঁড়ালো। কিছু একটা মনে হতে চুড়িদারের গলার কাজটা নাকে নিয়ে ঘষল। সারা শরীর থেকে ম্যানলি ঘ্রাণটা তীব্রভাবে নাকে ঠেকছে। সে হালকা হাসল, আশেপাশে নিজের ওড়নাটা খুঁজল, কিন্তু কোথাও দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পর ওড়নাটা বিছানার নিচে থেকে উদ্ধার করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিল। হাঁটু অব্দি চুলগুলো হাতে পেঁচাতে পেঁচাতে কেবিন থেকে বেরিয়ে গেল। প্রিয়তা জেদে চোখ মেরে তাকালো প্রণয়। সে ব্যথাত দৃষ্টিতে প্রিয়তার গমন পথের দিকে চেয়ে ধরা গলায় বলল, এভাবে আমাকে দুর্বল করো না চান, তাহলে আমি যে আরও দুর্বল হয়ে পড়বো, আরও বেশি লোভ হবে তোমাকে পাওয়ার, আর তখন নিজের মনকে আর কিছুই রাজি করাতে পারবো না। সে যে বড় ব্যাকুল ভাবে অনুরোধ করছে তোমাকে কাছে রাখতে।
আমাকে এভাবে শেষ করে দিও না জান। নিজেকে ধরে রাখতে পারবো না আর। তোকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই এই দুনিয়ায়। তাই আমাকে এই দুর্বল করে দিস না। যতটা দুর্বল হলে আমি তোর সামনে নিজেকে শান্ত রাখতে পারবো। তুই এমন করলে আমি আর কোনো দিনও কোনোভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। সেটা নেওয়া খুব দরকার। তোকে তো একটা সুন্দর জীবন দিতে হবে। শুধু তুই আমার ভালোবাসা না, তুই আমার সবচেয়ে বড় দায়িত্ব। একটা অন্ধকার ঘর, চারদিকে ঘন গুমট আবহাওয়া। ঘরের ঠিক মাঝখানে একজন লোককে শক্ত করে চেয়ারে বাঁধা, হাত পা সঙ্গে বেঁধে রাখা হয়েছে। লোকটার মাথার উপরে ঝুলছে একটা টিমটিমে হলুদ বাল্ব, যার স্নান আরও তীব্র অন্ধকার দূর করতে না পারলেও কিছু জায়গা আলোকিত করে রেখেছে। ঘরের চারপাশের কোনায় কোনায় পোশাক পরেই তো চারজন বলিষ্ঠ দেহের ব্যক্তি, রাইফেল হাতে প্রোটেকশনের স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, যেন তাদের বস আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিঃশ্বাস নেবে না। অন্ধকার ঘোর ছেড়ে পিনপত নিরাপত্তা। শুধু আটককৃত ব্যক্তির গঙ্গানো শব্দ আশপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তার মধ্যে হঠাৎ ঘরের দরজা খুলে গেল। দরজার চেয়ারে বাঁধা লোকটা আতর্কিত চোখে সামনে তাকালো। দরজা থেকে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে একজন বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষ ঘরে প্রবেশ করলো। চোখে মুখে ভয়ঙ্কর, অথচ ঠোঁটে ঝুলছে বাঁকা হাসি, যা মুহূর্তে কোনো শত্রুর বুকের রক্ত জমিয়ে দিতে সক্ষম। সে রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসলো লোকটার সামনে। লোকটা মুখ লাল কাপড় দিয়ে বাঁধা, বিদায় সে কোনো শব্দ করতে পারছে না। তার মুখ দিয়ে কেবল হু হু করে শব্দ বেরোচ্ছে, যা দেখে সামনের যুবকটা ঠোঁট বাঁকিয়ে হেসে শান্ত ভঙ্গিতে বলল, কেমন লাগছে আমার জামাই আদর? বাঁধা লোকটা শুধু ফ্যাল করে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু তা হয়তো সামনের ব্যক্তি শুনতে ইন্টারেস্টেড নয়। সে আবারও বাঁকা হেসে বলল, আজকে আপনার এমন জামাই আদর করব যার গল্প আপনি নরকেও করবেন। ডাক্তার আবত চৌধুরী শুদ্ধ যা করে তা সবাই স্মরণীয় করে রাখে। লোকটার চোখে ভয় উপচে পড়ে। তা দেখে শুদ্ধ বেশ মজা পেল। রসিয়ে বলল, আসলে বলুন, আপনার প্ল্যান সি তো পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। এবার কি করবেন? এবার তো আপনাকে বাঁচাতে হবে। আমি আবার ভদ্রলোকের এক কথা, যা বলি তাই করি। শুধু চোখ মুখ হিংস্রতা চকচক করে উঠল। সে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনে থাকা লোকটার থাবা মেরে ধরল। ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, শেষবার আল্লাহর নাম স্মরণ করে নিই, বলেই সজোরে বুকের উপর বরাবর লাথি মারল। হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠল। লোকটার চুলের মুঠি ধরে মুখের কাছে ঝুঁকে নিয়ে রক্তলাল চোখে তাকিয়ে বলল, তোকে আমি ওয়ার্ন করেছিলাম আমার বন্ধু থেকে দূরে থাকতে। তোকে আমি বলেছিলাম সাপেলে যে পা দিবি না। বাধা লোকটা অসহায় চোখে তাকিয়ে আছে। সুদর্শন চেহারা বিভৎস ভয়ঙ্কর খুনের নেশায় মাথা চেপে বসেছে। তার শরীরের প্রতিটি রক্তকণা তীব্র ক্রোধে ফেটে পড়েছে। সে নিজের সাদা শার্টের হাতে গোটাতে বলল, আমার বন্ধুর গাড়ির ব্রেক ফেল করেছিলি তুই, ঠিক? লোকটা ভয়ার্ত চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ল। শুদ্ধ ঘাড় বাঁকিয়া বলল, আমার বন্ধুকে তুই অ্যাক্সিডেন্ট করেছিস, মেরে ফেলতে চাসনি, তাই তো? বলতে বলতে সেই লোকটার নাক বরাবর সজোরে ঘুষি মারল। তার কলজেটা আজ নিজের হাতে বের করে মেপে দেখব। তুই যাকে দুর্বল করতে আমার কলেজে হাত দিয়েছিলি, তার মধ্যে কোনো দুর্বলতা নেই। তুই কি শয়তান? তুই যার পেছনে পড়েছিস সে তোদের গোটা শয়তান খানদানের বাপ। তোর পুরো বংশ নিশ্চিন্ত করে দিল, তার কিচ্ছু যাবে আসবে না। অথচ তুই বারবার কলেজে হাত দিচ্ছিস। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তুই শালা সাথে মরতে এসেছিস। লোকটা হু হু করে কিছু বলতো, কিন্তু শুদ্ধ সেসব কানে তুলল না। সে চিৎকার করেও ডাকলো, জাভেদ! এক প্রকার ঝড়ের বেগে ছুটে এলো জাভেদ। শুদ্ধের হাতে তুলে ধারানো লাইফ। বিশিষ্ট হার্ট সার্জারি ডাক্তার শুদ্ধ চৌধুরী। ভালো কাটাছেঁড়ার কাজ আর কে বা জানে। শুদ্ধ নিঃশংস চোখে তাকালো মাটিতে লুটিয়ে থাকা লোকটির দিকে। বসের উদ্দেশ্যে ছুড়ে দিতেই জাভেদের হাঁটু কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। তার দুই বস একেবারে রেগে গেল, একেবারে সাইকো হয়ে যায়। তাদের মাথার একেবারে খুলে নেশা চেপে গেল। রক্ত দিয়ে হাত লাল করা যায় পর্যন্ত তার শান্ত হতে পারল না। ভয়ঙ্কর খুনিয়েরা, ঠান্ডা মাথায় মানুষ খুন করা তাদের কাছে পান্তা ভাত। অথচ কি সুন্দর দেখতে, দেখলে কেউ বিশ্বাস করবে না এরা এত ভয়ঙ্কর। নিজের ভবিষ্যতের কথা ভাবতেই জাভেদের প্যানিক অ্যাটাক আসে। সেদিন প্রণয় স্যার আর আসল সত্যটা জানবেন, সেদিন ওর অবস্থা কেমন হবে ভাবলেই জাভেদের শরীর মাথায়
বাড়ি মেরে কোমায় চলে যাওয়ার ইচ্ছে হয় তার। শুধু লোকটা চুলগুলো ঠিক করে দিয়ে রহস্যময় ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি ডার্লিং, তুই এত সহজে মরবি না, পাক্কা 10 মিনিট কলেজা ছাড়া বাঁচবি। বলতে বলতেই সজোরে কুপুর বসালো লোকটার বুকে। লোকটার গগনবিদারী চিৎকার বদ্ধ দেওয়ালে বাড়ি খেতে লাগলো। রক্তের পিচাসকারী 10 হাত দূরে গিয়ে পড়ল। সাথে সাথেই জাবেদের চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে ছুটে পড়ল। শিকদার বাড়ির প্রায় সকলেই বাড়ি ফিরে গেছে। অনুশ্রী বেগম থাকতে চেয়েছিল, কিন্তু তিনি অসুস্থ ছিলেন, বিধায় জোর করে তাকে বাড়ি ফিরে দেওয়া হয়েছে। হাসপাতালে বর্তমানে প্রীতম, প্রণয় আর প্রিয়তা ছাড়া তেমন কেউ নেই। অনেকেই প্রিয়তাকে বাড়ি ফিরে যেতে বলেছে, কিন্তু প্রিয়তা রাজি হয়নি। তার একই কথা, প্রণয় ভাইকে সঙ্গে নিয়ে এসে যাবে। অন্যরা আর তেমন কিছু বলেনি। তবে প্রণয়ের সঙ্গে দেখা হলে প্রহেলিকা কাল যেই বেরিয়ে গেছে, তারপর আর একবারের জন্য হাসপাতালে আসেনি। কোথায় গেছে, কি করেছে কেউ জানে না, বা কেউ খেয়াল করার অবস্থায় নেই। প্রহেলিকার মুখটা আজ আবার অনেক ফ্রেশ লাগছে। গতকাল রাতের ঘটনা সে প্রায় ভুলেই গেছে। এর সঙ্গে এমনটাই হয়, ওর বেশিক্ষণ পেটে কিছু রাখতে পারে না। আর মামলাটা যখন প্রণয় ভাইয়ের হয়, তখন প্রণয় ভাইয়ের সামান্য কিছু আদুরে বাক্যই যথেষ্ট তার মনে সকল বরফ গলিয়ে দিতে। সে প্রণয় ভাইয়ের ওপর বেশিক্ষণ রেগে থাকতে পারে না। যাই হোক, সে প্রণয়ের সামনে টুলে বসে খুশি মেজাজে ফোনের ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল। ডাক্তার আবার প্রণয়ের হাতে তৃতীয়বারের ব্লাডের ক্যানুলা গুজে দিয়ে চলে গেল। প্রণয়ের দিকে পাকাও 10 মিনিট ধরে রুকুচকে তাকিয়ে আছে, কিন্তু সেসবের কোনো হেলদোল নেই প্রিয়তার। সে পারে না, ফোনের মধ্যে ঢুকে যায়। তার সব ধ্যান জ্ঞান এখন ফোনে। 1 সেকেন্ড পরেও স্ক্রিন থেকে চোখ সরাচ্ছে না। প্রণয় আবার মেজাজ খারাপ হলো। সে জোরালো গলায় ধমক দিয়ে ডাকলো, প্রিয়া। গভীর মনোযোগ অন্যদিকে থাকায় হঠাৎ এমন তীব্র ধমক কানে আসতেই ধরফড়িয়ে উঠল প্রিয়তা। ফোনটা হাত থেকে ছিটকে পড়ল ফ্লোরে। মুখটা কাঁদো কাঁদো করে তাকিয়ে থাকলো প্রণয়ের দিকে। এভাবে ধপকাচ্ছে কেন? আর একটু হলে তো পটল তুলতাম। প্রণয় ভুরকুচকে বলল, কটা বাজে? প্রিয়তা মুখটা আরেকটু ইনোসেন্ট বানিয়ে বলল, এর জন্য কি এভাবে ধমকাবেন প্রণয় ভাই? একটু মিষ্টি করে বললে আমি কি শুনতাম না? প্রণয় ভুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। প্রিয়তা ফোনের স্ক্রিনে সময় দেখে বলল, সকাল 9:35। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এখন সকাল 9:35। প্রিয়তা ওপর নিচে মাথা চাকালো। প্রণয় বলল, তোর পেটে কয় কেজি নুড়ি পাথর ঢুকিয়ে রেখেছি শুনি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল, নুড়ি পাথর কেন ঢোকাবো? প্রণয় আগের মতো বলল, তাহলে তোর খিদে পায় না কেন? প্রিয়তার মুখটা চুপসে গেল। মনে মনে বলল, খিদে কি আর এখন পেয়েছে? প্রণয় ফের বলল, এখন সকাল 9টা নয়, রাত 9টা। ধ্যান জ্ঞান কোথায় থাকে তোর? এখন ডিনার টাইম, কি খাবে বল, অর্ডার করে দিই। প্রিয়তা খাবার কথা শুনে খিদে বেড়ে গেল। সে ফোন ফেলে এক লাফে প্রণয়ের পাশে গিয়ে বসলো। মধুর কণ্ঠে বলল, আপনি যা খাবেন। প্রণয় সম্মতি জানিয়ে বলল, তাহলে অ্যাভোকাডো অ্যান্ড স্পিনেচ স্যান্ডউইচ আর গ্রিন ভেজিটেবল স্যালাড অর্ডার করে দেই। ইটস টু হেলদি। এসব খাবারের নাম শুনতেই প্রিয়তার নাক মুখ কুচকে ফেলত। মুখ বিকৃত করে বলল, ছি, এই রাতেবেলায় আপনার এসব ঘাসফুস আমি খাবো না। প্রণয় কপালে ভাঁজ ফেলে বলল, তাহলে বল কি খাবি, অর্ডার করে দিই। প্রিয়তা এবার হেসে আহ্লাদি কণ্ঠে বলল, আপনি যা খাবেন তাই। প্রণয় নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হলো। সে তড়িঘড়ি করে বলল, তাহলে বিরিয়ানি অর্ডার করে দেই। প্রিয়তা আগের থেকে দ্বিগুণ মুখ কালো করে বলল, ছি, আপনি জানেন বিরিয়ানিতে কত তেল থাকে, কত ক্যালোরি থাকে, এটা কত অস্বাস্থ্যকর। এত তেল খেলে কি হয় জানেন? প্রণয়ের কপালে বড় বড় ভাঁজ পড়ল। প্রিয়তা নিজের মুখটা প্রণয়ের দিকে এগিয়ে নিয়ে বিক্রির মতো বলল, ভালো করে দেখুন। প্রণয় ছোট ছোট চোখে তাকালো। প্রিয়তা উৎসাহে নিয়ে বলল, কি দেখতে পাচ্ছেন? প্রণয় ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, সাদা মূলা। প্রিয়তা বড় বড় চোখে তাকালো। প্রণয় ভাই, কি আমাকে অপমান করলেন? কিন্তু এসব গায়ে মাখল না সে, বরং দিব উৎসাহ নিয়ে নিজের ঢোল নিজেই পিটিয়ে বলল, এই যে দেখছেন আমার স্কিন কত সফট আর স্মুথ, কত ক্লিয়ার। এইগুলো কি এমনি এমনি হয়েছে? কঠিনভাবে মেনটেন করতে হয়েছে। অতিরিক্ত তেল মশলা খেলে বড় বড় পিম্পল বের হয়, স্কিন খারাপ হয়ে যায়। আমার এত মেহনত, এত স্কিন কেয়ার সব পানিতে যাবে, তাই এসব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমি খাই না। প্রণয় ও ডান গাল চিপে ধরে বলল, অনেক ড্রামা করেছিস,
এখন আমি যা এনে দেবো চুপচাপ তাই খাবি। প্রিয়তা বলে চেঁচিয়ে উঠল। উফ লাগছে বলছে প্রণয় ভাইকে। প্রণয়কে ছেড়ে দিয়ে খাবার অর্ডার করে দিল। প্রিয়তা গাল ফুলিয়ে সরে গেছে। প্রিয়তার প্রণয়ের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল, যা ভালো লক্ষ্য না করলে বোঝা যায় না। সে কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে প্রিয়তার ফর্সা মসৃণ গালের দিকে তাকিয়ে রইল। টসটসে দুটো লাল গালকে কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। প্রণয়ের ইচ্ছে হলো দু একটা কামড় বসাতে, কিন্তু বড়ক্ষণে অন্য কিছু মনে পড়ে গেল। তড়িঘড়ি নিজের সামনে নিল প্রণয়। ঢোকিলে চোখ নামিয়ে বলল। প্রায় 10 মিনিট পর খাবার এসে গেল। প্রীতম প্রিয়তার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে বোন, আমি আর রাতে আসবো না বলে চলে গেল। প্রিয়তা শুধু সম্মতি জানিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে প্রণয়ের পাশে গিয়ে বসলো। প্রণয় বলল, এবার আর লাফালাফি না করে চুপচাপ খা। প্রিয়তা এসব সতর্কবাণী কানে নিল না। খাবারের র্যাপিং খুলে দেখলো ওর প্রিয় ভুনা খিচুড়ির সঙ্গে চিকেন রোস্ট, সাথে পেঁয়াজ মঞ্চে রয়েছে। খাবারের গন্ধে প্রিয়তার ক্ষুধা আরও আকাশ ছুঁয়ে ফেলল। তার এমন ক্ষুধার সময় সুন্দর পছন্দের খিচুড়ি দেখে মুখটা আরও পূর্ণ চাঁদের ন্যায় ঝলমল করে উঠল। প্রণয় মুগ্ধ চোখে তাকিয়ে হাসল। প্রিয়তা হাত ধুয়ে এসে প্রণয়ের পাশে বসেছে আঁচল পেতে। এক টুকরো মাংস ছিঁড়ে খাবারের প্রথম লোকমাটা প্রণয়ের মুখের সামনে ধরল। প্রণয় অবাক হলো না একটু, বরং মুগ্ধ নয়নে তাকালো প্রিয়তার মায়াময় চেহারা। প্রিয়তা অধৈর্য কণ্ঠে বলল, কি হলো, হা করুন, ক্ষুধা পেয়েছেন না আমার? প্রণয় কিছু বলল না, চুপচাপ হা করলো। প্রিয়তার মুখে মৃদু হাসি রেখে অতি যত্নে প্রণয়ের মুখে খাবার তুলে দিল। এই খাবারটা গিলতে প্রণয়ের আজ কেমন কষ্ট হচ্ছে। কই, আগে তো এমন হয়নি। আগে যতবারই ওর জানুকে খাইয়ে দিত ততবার দেহ মন সাইলে শান্তিতে জড়িয়ে যেত। তবে আজ কেন প্রশান্তির চেয়ে কষ্টটা বেশি হচ্ছে? নাকি মন বুঝে দেখে এটি শেষবার, এটাই তার প্রিয়তমার হাতে শেষ খাওয়া। শেষবার কথাটা মাথায় আসতেই অন্তর তীব্র দহনে পড়ে গেল। সে নির্বিকার চোখে তাকিয়ে রইল সামনে রমণীর পানে। প্রিয়তা বাঁ হাত দিয়ে কানের পেছনে চুল কচে সুচল দৃষ্টিতে প্রতি লোকমার সঙ্গে একটা করে কাঁচামরিচ কামড় বসাচ্ছে। ঝালে তার রক্তিম ওষ্ঠচোখের আরও বেশি রক্তিম লাগছে। এই দৃশ্য ভীষণ মোহময়। প্রণয় ভাবতে চায় না সামনে কি হবে। এই সময়টা আল্লাহর দেব আশীর্বাদ। একবার চলে গেলে এসব দিন তো আর কোনোদিনও ফিরে আসবে না। এমন স্মৃতি নিয়ে যতদিন বাঁচা যায় বাঁচতে হবে। ইচ্ছে করলে তো আর সে তার প্রাণকে দেখতে পাবে না, তার হাতে খেতে পারবে না। প্রিয়তা অনেক লুকমা খাবার প্রণয়ের মুখের সামনে ধরে বলল, কি ভাবছেন, হা করুন। প্রণয় বেদনা চোখে তাকিয়ে হাসলো। খাবার শেষ করে প্রিয়তা নিজের সাদা ওড়নাটা এগিয়ে দিয়ে বলল, মুখটা মুছে নিন। প্রণয় মুখ মুছে নিল। প্রিয়তা একটা বিষয় খুব অবাক লাগলো, যার স্বামী হাসপাতালে সে কীভাবে বাড়িতে বসে থাকতে পারে?